নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে নারীদের যখন মেনস্ট্রুয়েশন সাইকেল যখন চালু থাকে তখন তাদের সেটা মুড ডিসঅর্ডারে বা অনেক ধরনের সাইকিয়াট্রিক সিমটমের শিকার হন তারা। তো সেই ব্যাপারে আমাদের সেরকম কোনো অ্যাওয়ারনেস আমাদের নেই। তো ওই অ্যাওয়ারনেসটার জন্যেই আমি আজকের এই ভিডিওটা করছি। তো তার আগে আমি একটু বলি যে আমাদের যে মেনস্ট্রুয়েশন যে সাইকেল বা আমরা মেন্স হই, হ্যাঁ, নারীদের মহিলাদের একটা বয়সের পরেই তো এই রজস্বলা যে শব্দটা বলা হয় আর তো তখন কি হয় আমাদের বিভিন্ন মহিলাদেরকে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে বাধা দেওয়া হয়। কোনো শুভ কাজে তখন এদের নো এন্ট্রি থাকে। ইভেন তাদের ঘরের কাজকর্ম পর্যন্ত ছুঁতমার্গ, ঘরের কাজকর্ম পর্যন্ত তাদেরকে করতে দেওয়া হয় না। যে না না না, তুমি রান্নাঘরে যেও না, না তুমি ঠাকুর পুজো দেবে না, তুমি অশুচি। বা তুমি নিচে বিছানা পেতে শোবে, তুমি খাটে শোবে না। এই ধরনের কাজকর্ম সমস্ত কিছু থেকে বারণ করা হয় এবং এখনও বিভিন্ন পরিবারে এখনও কিন্তু সেই নিয়ম চলে এসছে, তার ব্যতিক্রম নয়। আমরা এখন এত সায়েন্টিফিক্যালি ডেভেলপ, মানে এত বিজ্ঞানসম্মত সমস্ত কিছু আমাদের হাতের মুঠোয়, হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা ওই সায়েন্টিফিক টেম্পারামেন্ট বলতে যেটা বোঝায় আমাদের কিন্তু এখনও সেই অ্যাওয়ারনেসটা আমাদের আসে। যখন এই এই যে ছুঁত মার্গের ব্যাপারগুলো, এগুলো কিন্তু আজকের থেকে চলে আসছে না, বহু আগে থেকে কি হয় এই সময়টাতে মহিলাদের একটা উইকনেস থাকতে পারে, তখন কোনো ভারী কাজকর্ম করতে বারণ করা হয়। তখন তো কৃষিমাতৃক দেশ ছিল, কৃষিমাতৃক সভ্যতা ছিল। তো সুতরাং ওইখানে ধান নেওয়া, তারপরে ঢেকিতে পা দিয়ে দিয়ে ধান থেকে চাল বার করা, বা বিভিন্ন ধরনের জল আনতে হতো হয়তো অনেক দূরের থেকে। এখনও রাজস্থানের, হ্যাঁ, বা যেখানে জলের সংকট রয়েছে, মা বোনেরা কিন্তু এখনও প্রচুর দেখা যায়, ছবিও দেখা যায়, মাথায় অনেক কলসি নিয়ে তারা জল আনছে। সুতরাং এই ধরনের ভারী কাজগুলো যাতে না করা হয় সেই জন্যেই রেস্ট্রিকশান। বললে তো আর তখন মানুষ শুনবে না, তাই তখন মানুষকে ওই ধরনের ভাবে বলে বলে সংস্কার বলে 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 মানুষকে যাতে তখন ওই 7টা দিন বা 4 দিন বা 5 দিন যে মেয়ে মহিলা বা নারীদেরকে যাতে বিশ্রাম দেওয়া যায়, সেই জন্যেই কিন্তু এই মানে এই কথাগুলোর মানে মুখে মুখে চলে এসছে। কিন্তু এখন কি হয়েছে, এখন সেটা কুসংস্কারের রূপ নিয়েছে যে ঠাকুর ঘরে যেতে পারবে না, তুমি রান্নাঘরে যেতে পারবে না। এখন তো আর সব ঘরে ঘরে ধান চাল বা কৃষক পরিবার নয়, তাই না? এখন আর সেই ধরনের ভারী কাজগুলো কিন্তু নেই। কিন্তু তারপরেও যে তুমি মাটিতে শুতে হবে, হ্যাঁ, তুমি মানে যে ঘরে যেখানে থাকা হয় আলাদা একটা ঘর, সেই ঘরে তোমাকে যেতে হবে, ভোরবেলা উঠে স্নান করতে হবে, কাপড় চোপড় পরিষ্কার করে ফেলতে হবে, সেটা অনেক বেশি হাইজেনিক। হ্যাঁ, কেননা দীর্ঘক্ষণ একটা প্যাড বা ন্যাকড়া যদি কেউ ব্যবহার করে তখন সেটা পরিষ্কার করে নেওয়াই ভালো। তো এই কিছু কিছু জিনিস রয়েছে যে সেটা মানা উচিত, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারগুলো সেটা মানা উচিত। কিন্তু তুমি ঠাকুর পুজো দিতে পারবে না, তুমি কোনো একটা বিয়ে বাড়িতে যেতে পারবে না, তুমি একটা কোনো শুভ কাজে তুমি হাত লাগাতে পারবে না। সেই জায়গাটাই হচ্ছে কুসংস্কার। তো চলো আজকে ডিটেলসে আলোচনা করব। ডিটেলসে যাওয়ার আগে তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লাগে সবটা দেখার পরে, তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তো নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটু যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, কেননা আমি আমার ব্লগের পাশাপাশি এই ধরনের এডুকেশনাল ভিডিও আমি চালু করি, যেটা নাকি সাইকোলজিক্যাল মানে পয়েন্ট অফ ভিউ। মেনস্ট্রুয়েশন সাইকেলের বৈশিষ্ট্যই হচ্ছে আমাদের যে দুটো ওভারিয়ান হরমোন রয়েছে, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই দুটো হরমোনের ফ্লাকচুয়েশনই হচ্ছে তার বৈশিষ্ট্য। আসলে আমাদের যে মেনস্ট্রুয়েশন সাইকেল রয়েছে তার দুটো ফেজ রয়েছে। একটা হচ্ছে ফলিকিউলার স্টেজ। এই ফলিকিউলার স্টেজটা 14 দিন তার সময়কাল লাস্টিং করে, 14 দিন। এই ফলিকিউলার স্টেজের শুরুটা হয় মেনস্ট্রুয়েশন মানে আমাদের মেন্সের সময় থেকে শুরু করে অভিউলেশন পর্যন্ত, এই হচ্ছে একটা স্টেজ। আরেকটা স্টেজ হচ্ছে লিউটিয়াল স্টেজ, সেটা হচ্ছে অভিউলেশন থেকে শুরু করে মেনস্ট্রুয়েশন পর্যন্ত, এটারও সময় হচ্ছে
14 দিন। তাহলে দুটো স্টেজ 14 দিন 14 দিন, একটা হচ্ছে ফলিকিউলার স্টেজ আর একটা হচ্ছে লিউটিয়াল স্টেজ, এবং একটা হচ্ছে মেনস্ট্রুয়েশন থেকে তোমার অভিউলেশন পর্যন্ত, আরেকটা হচ্ছে অভিউলেশন থেকে মেনস্ট্রুয়েশন পর্যন্ত। এইটুকু ক্লিয়ার। আমাদের মেনস্ট্রুয়েশনের সময় আমাদের এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের রিলিজ কিন্তু লো থাকে। যখনই না সাইকেলটা অ্যাডভান্স হতে থাকে থ্রু মানে টুয়ার্ডস ফলিকিউলার স্টেজ, তখন কি হয়, মানে এস্ট্রোজেন তখন একটু স্পাইক করে, এবং যেটা নাকি পিটুইটারি গ্ল্যান্ডকে তখন ওই ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজ তখন শুরু হয়, যে কারণে নাকি আমাদের যে এগটা সেটা মানে ম্যাচিওর হয়। এবার এগ যখন ম্যাচিওর হয় এবং সেটা যদি ফার্টিলাইজ না হয়, মানে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনেই তো একটা নতুন একটা প্রাণের সঞ্চার হয়। যখনই এগটা ম্যাচিওর হয় এবং ফার্টিলাইজ যদি না হয়, তখনই কি হয়, আমাদের ইউটেরাইন লাইনিংটা ভেঙে যায় এবং মেনস্ট্রুয়েশন সাইকেল স্টার্ট হয় থ্রু মেন্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মানে পিরিয়ড বা মেন্স যেটা বলি, বা মাসিক, বাংলায় যেটা মাসিক বলি, বা মেনস্ট্রুয়েশন সাইকেলের এই হচ্ছে গিয়ে তার মোটামুটি একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। তো এখানে তো ছুঁতমার্গের কোনো ব্যাপার নেই, অসুচির কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে নর্মাল প্রসেস এবং এটা হচ্ছে একটা সুস্থতার লক্ষণ। এটা যদি না হয়, হ্যাঁ, প্রেগনেন্সি পিরিয়ডে তখন সেটা মানে মেন্স বন্ধ থাকে, কিন্তু নর্মালি যখন এই মেন্স যদি না হয়, তাহলে কিন্তু সেখানে অসুস্থতার লক্ষণ। যে বয়সে মেন্স হবার কথা, সেই বয়সে যদি মেন্সটা না হয় বা কয়েক বছর পরেও যদি না হয়, তখন কিন্তু সেটা সমস্যা। কিন্তু এটা প্রতি মাসে মাসে হচ্ছে মেন্স, সেটা কিন্তু সুস্থতার লক্ষণ। তো এই সুস্থতার লক্ষণটাকে আমরা বিভিন্ন কুসংস্কার দিয়ে এটাকে এমন একটা জায়গায় আমরা নিয়ে রেখেছি, এমন একটা অন্ধ কুঠরিতে আমরা নিয়ে রেখেছি, যে কারণে এটা নিয়ে কোনো ডিসকাশন করতে আমরা লজ্জা পাই, কোনো ডিসকাশন করতে আমাদের ভয় হয়, কোনো ডিসকাশন করতে আমরা ভাবি ইস কেউ যদি আমাকে খারাপ ভাবে। এই জিনিসটা মেয়েদের মধ্যে কিন্তু এই জিনিসটা বেশি, কেউ না আমাকে খারাপ ভাবে, মেয়েদের মধ্যে এই ফিলিংটা কিন্তু বেশি আসে বা এই থটটা বেশি আসে। তো আমরা কিন্তু এই সময়ে এই ব্যাপারে খুলে কারোর কাছ থেকে কিন্তু আমরা কিছু বলতে চাই না। এবার আমি যেই কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, এই যে যখন মহিলাদের যখন পিরিয়ড চলে, তখন কিন্তু অনেক ধরনের ফিজিক্যাল ডিসকমফোর্ট থাকে। যেমন একটা কমন হচ্ছে পেটে প্রচণ্ড ব্যথা, তল পেটে প্রচণ্ড ব্যথা হয়। ইভেন অনেকে আমি দেখেছি হট ওয়াটার ব্যাগ নিয়ে পেটের মধ্যে রেখে দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, জয়েন্টে জয়েন্টে পেইন হয়, তারপরে বমির ভাব করে, কোনো খেতে ইচ্ছে করে না কিছু, এবং ব্রেস্টেও একটু ব্যথা বেদনা এগুলো হয়। ঠিক আছে, এই ধরো মাথা ঘোরায়, কেননা তখন তো মানে উইকনেস থাকে না, ব্লাড বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, অনেকটাই উইকনেস। তো এই তো ফিজিওলজিক্যাল ডিসকমফোর্ট, ফিজিক্যাল একটা ডিসকমফোর্ট থাকে, কিন্তু আমার মেইন আলোচনাটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসকমফোর্ট। ওরা হয়তো বলবে যে এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন তো বায়োলজিক্যাল ফাংশনিংয়ে রয়েছে, সেটা আবার কি করে সাইকোলজিক্যাল ফাংশনিংয়ে কাজ করে? হ্যাঁ, সেটা সাইকোলজিক্যাল ফাংশনিংয়েও কাজ করে। এস্ট্রোজেন কিন্তু আমাদের ডোপামিন, যেটাকে নাকি আমরা হ্যাপি হরমোন বলি, এবং যে কারণে আমাদের মনটা সবসময় একটা খুশি 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 থাকে, এই ডোপামিন রেগুলেশনে কিন্তু এস্ট্রোজেনের একটা বিশাল হাত রয়েছে। এই এস্ট্রোজেন যদি লো থাকে, তাহলে, কেননা এস্ট্রোজেন কিন্তু আমাদের কে প্রোটেক্ট দিয়ে রাখে সাইকিয়াট্রিক সিমটমের বিরুদ্ধে। এখন এই এস্ট্রোজেন যদি লো থাকে, তাহলে কি হবে? তাহলে ওই যে ডোপামিন রিলিজের ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে, এবং যে কারণে আমার ডিপ্রেশন থাকবে, আমার অ্যাংজাইটি থাকবে, ঠিক আছে, আমার একটা খিটখিটে একটা মেজাজ থাকবে, মুড ডিসঅর্ডার থাকবে, এবং আমি তখন কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে, একে তো ফিজিক্যাল ডিসকমফোর্ট যদি থাকে, বডি অ্যান্ড মাইন্ড, আমি সবসময় এই ধরনের ভিডিওতে বলে থাকি, বডি অ্যান্ড মাইন্ড কিন্তু একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তো এই ফিজিক্যাল ডিসকমফোর্ট তো এমনিতেই আমার মেন্টাল ডিসকমফোর্টকে ত্বরান্বিত করবে, তার মধ্যে এবার কিছু কেমিক্যাল যদি ফ্লাকচুয়েট করে, তখন সেটার প্রভাব আমার মানে আমার
আমার সাইকোলজিক্যাল কন্ডিশনের ওপরেও পড়বে। তো এস্ট্রোজেন লেভেল যদি লো হয় তাহলে ডোপামিন রেগুলেশনেও এটা বাধা সৃষ্টি করে, এবং তখন কি হয়, ওই যে আমার কিছুতেই আনন্দ থাকবে না, আমার মজা লাগবে না, কোনো কাজে হাত দেবার পক্ষে আমার সেই এনার্জিটা আমি পাবো না, লো মুড থাকবে আমার, বললাম যে খিটখিটে, ভাল লাগছে না ভাল লাগছে না ভাল লাগছে না, এই ধরনের কোনো কারণ নেই, তারপরেও একটা রাগ রাগ মেজাজ একটা খিটখিটে হয়ে আছে, কাকে মারবো কাকে ধরবো কাকে বকবো, এই ধরনের একটা সারাক্ষণ চলতে থাকে মনের মধ্যে। এবং তখন কি হয়, একটা একাকিত্ব একটা গ্রাস করে, কেননা আমার তো কিছুই ভালো লাগছে না, সুতরাং আমি কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যাওয়াতেও আমি পক্ষপাতী থাকি না। হ্যাঁ, আমার ভালোই লাগছে না, আমি সোশ্যাল গ্যাদারিংয়ে কী যাব, সুতরাং আমি আইসোলেটেড থাকি, ঘরের মধ্যেই আমি বন্ধ করে রাখি নিজেকে। হ্যাঁ, এখন যে সবার যে এরকম হবে তা নয়, যার যার মানে তার বডির ওপরে নির্ভর করে, তার বডির ফিজিওলজিক্যাল ফাংশনিংয়ের ওপরে নির্ভর করে কিন্তু এই সিমটমগুলো দেখা দেয়। প্রোজেস্টেরনের কাজটা হচ্ছে, আমার যখন স্ট্রেস যখন হয় তখন কিন্তু প্রোজেস্টেরন কনভার্ট হয়ে যায় কর্টিসলে, যেটা নাকি মানে ব্যাড হরমোন বলে, যেটা নাকি স্ট্রেসের জন্য আরও দায়ী থাকে, এবং আমার যে ইমোশনাল ফাংশনিং সেটাকে কিন্তু সে ইম্পেয়ার করে দেয়, তার একটা বাধার সৃষ্টি করে দেয়। তো আমি তখন ইমোশনালি কাজ করার ক্ষেত্রে বা ইমোশনটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে তখন আমি অপারগ থাকি, আমি নিজেও বুঝতে পারি না যে আমার তখন কি হয়, আমি কি করব, আমার কি করা উচিত, কেননা আমি এই ব্যাপারটাতে অ্যাওয়্যার নই। আমি জানিই না যে যখন মেয়েদের যখন মেন্স হয় তখন মেয়েদের এই ধরনের কোনো একটা মুড ডিসঅর্ডার থাকতে পারে, এই ধরনের একটা ইমোশনাল ইমব্যালেন্স থাকতে পারে, আমার এই ধারণাটাই নেই। কটা মেয়ে জানে যে সাইকোলজিক্যাল প্রবলেমও হয়? মেয়েরা তো জানে যে এই সময় শরীর দিয়ে ব্লাড বেরিয়ে যাচ্ছে, আমাকে ঠাকুর ঘরে যাওয়া চলবে না, ভোরবেলা স্নান করতে হবে, আমি দূরে 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 থাকবো, আমি হয় প্যাড বা ন্যাকড়া ব্যবহার করব, একটা কথা, একটা ছোট্ট ইস্যু সেটাকে একদম মানে বাড়াতে থাকে, একটা নেগেটিভ থিঙ্কিং থাকে, কেননা তার তো সেই হ্যাপি হরমোনগুলো সব ডাউনে চলে না, তার তো তখন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেই জিনিসটা তার মধ্যে তখন কাজ করে না। দেখবে পরিবারে অনেক সময় যে কথাটা তুমি আগে যখন তোমাকে বলা হয়েছিল তখন তুমি যেভাবে রিয়্যাক্ট করেছো, তোমার মেনস্ট্রুয়েশনের সময় তোমাকে যদি সেম কথা সেম মানে সিচুয়েশানে এনভায়রনমেন্টে যদি তোমাকে বলা হয় তাহলে কিন্তু তুমি সেভাবে রিয়্যাক্ট করতে পারছো না, এবং তুমিও তখন হেল্পলেস। যখনই মেন্সটা শেষ হয়ে যায়, কারোর 4 দিন থাকে কারোর 7 দিন থাকে, তখন কিন্তু ওই সাইকোলজিক্যাল সাইকিয়াট্রিক যে সিমটমগুলো সেই সিমটমগুলোও কিন্তু উধাও হয়ে যায়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে মেনস্ট্রুয়েশনের আগে কি ধরনের আচরণ হচ্ছে, মেনস্ট্রুয়েশনের সময় কি ধরনের আচরণ চলছে। শিমুল, হ্যাঁ, আমার একটু রুটি ডাবাইরা দিবা? দিতেছে বুঝলি, ওই তো দিতেছে, বেশি দেরি হতো না। আচ্ছা 1 মিনিট। আচ্ছা শিমুল, হ্যাঁ, আমার একটু রুটি ডাবাইরা দিবা? তুমি দেখতেছো না আমি কাজ করতেছি, তুমি লইয়া গাইতে রুটিটা। ও আচ্ছা আচ্ছা, খিটখিটে মেজাজ থাকে তো সেই সময়, তো সুতরাং এই জিনিসটা তো হবেই, যাদের এই ধরনের সমস্যাটা হয় তাদের তো এই ধরনের সমস্যাটা চলবেই। তাহলে এটা যদি আমি সমস্যা বলে থাকি তাহলে কি তার কোনো সমাধান নেই? তার কি কোনো উত্তর নেই? থাকবে না কেন? প্রবলেম থাকবে, তার সলিউশন থাকবে না? প্রথম যে সলিউশন সেটা হচ্ছে মাইন্ডফুলনেস হতে হবে। মাইন্ডফুলনেসটা কি? মাইন্ডফুলনেসটা হচ্ছে তোমার সিচুয়েশনটাকে নিয়ে তোমার অ্যাওয়্যার থাকতে হবে। তুমি যদি অ্যাওয়্যার থাকো যে না এই সময় তো আমার খিটখিটে করে মেজাজটা, আমার খিটখিটে হয় মেজাজটা, তো সুতরাং আমি যেহেতু জানি তাহলে আমার যদি কোনো প্রশ্ন বা কেউ যদি আমাকে কিছু বলে আমি সেটাতে রিয়্যাক্ট করব না, কেননা ওই সময়ে কিন্তু অনেক রিলেশনও ছেদ পড়তে পারে, একটা দাগ পড়তে পারে, কেননা আমার অজান্তেই হয়ে গেছে, আমার মুড ডিসঅর্ডারের কারণে আমি আমার অপোজিটে যে আমাকে একটা কথা বলো সেটার আমি একটা অন্য উত্তর অন্য মানে রাগ করে মুখ টুক দাঁত খিচে আমি সেটার উত্তর দিলাম, সুতরাং সেখানে রিলেশনে একটা ফাটল ধরতে পারে। তো যাদের সমস্যা হয় তাদের অবশ্যই মাইন্ডফুলনেস হতে হবে, এবং
বড়রা যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন, যদিও আমার ভিডিওর দর্শকের বয়স হচ্ছে 18 থেকে 24, তো এখানে পুরুষও রয়েছে মহিলাও রয়েছে এই এইজ গ্রুপের। এবার পুরুষ, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের দিদি রয়েছে, মা রয়েছে, মাসি রয়েছে, বোন রয়েছে, তাদের পিরিয়ড চলাকালীন তারা যদি দেখো যে এই ধরনের আচরণ করছে, তাহলে নিশ্চয়ই একটু সমঝিয়ে চলবে, ওদেরকে বোঝার চেষ্টা করবে। কেননা এই সময়ে প্রচুর একটা শারীরিক অশান্তি থাকে, আমি আগেও বলেছি। এই মানসিক অশান্তিটা থেকে ওদেরকে কিন্তু একটু রেহাই দিতে হবে। শারীরিক অশান্তিটা আমার ওই 7 দিন বা 4 দিন আমার থাকবে, সেখানে আমার কিছু করার নেই। কিন্তু মানসিক অশান্তিটা আমার যদি আটকানো যায়, অবশ্যই যায়, সেই জন্যই তো সলিউশন বললাম। তাহলে ওকে তো একটা দিকে রিলিফ করা গেল না। আর যারা মেয়েরা দেখছো, তোমরা আগে জেনে নাও যে তোমাদের মেনস্ট্রুয়েশন সাইকেলটা কবে থেকে শুরু হচ্ছে। সুতরাং তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো যে আমার এই সময় মুড ডিসঅর্ডার হয়, আমাকে তখন কোনো উল্টোপাল্টা রিয়াকশান আমাকে দেওয়া চলবে না। আমি নিজের ইমোশানটাকে আমি কন্ট্রোল করে চলবো। আর এই সময়ে সেলফ এস্টিমটাও ডাউন থাকে। তো ওইটাকে তুমি ভাববে যে এটা হচ্ছে প্রকৃতির দান, এবং এটা হচ্ছে বলেই আমি সুস্থ, এবং এটা হচ্ছে বলেই আমি ভবিষ্যতে মা হতে পারবো আমি। তো সুতরাং এটার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। পিরিয়ডের সময় মন খারাপ কেন করে থাকবে? সেটা তো আনন্দের যে আমি ভবিষ্যতে মা হবার এই একটা প্রাথমিক লক্ষণ, তাই না? সুতরাং সেলফ এস্টিমকে তুমি কখনো ডাউন হতে দেবে না। 2, এই সময়ে মন যেটা চায় সেটা করবে। এখন কথা হচ্ছে, মন চায় ঘরে একা বসে থাকতে, এই মনের সঙ্গ দেবে না। মন যদি চায় যে গান শুনবো, গান শুনবে। মন যদি বলে যে এখন নাচবো, নাচবে। মন যদি বলে যে চল বন্ধুদের সাথে একটু ঘুরে আসি, বন্ধুদের সাথে ঘুরে আসবে, মা বাবাকে বলে বন্ধুদের সাথে, ঠিক আছে? তাহলে ভালো ভালো জিনিসগুলো, ভালো বই পড়বে, ভালো সিনেমা দেখবে, ঠিক আছে? জোর করে দেখতে হবে। কেননা সাইকোলজিক্যাল ব্যাপারটাই হচ্ছে তুমি নিজে, তোমার এই সাইকোলজিক্যাল প্রবলেম তুমি নিজে 80% সারাই করবে, আর বাকি 20% হচ্ছে অন্যরা এবং মেডিসিন। আমি অন্য ধরনের সমস্যার কথা বলছি, ঠিক আছে? স্ট্রেসকে আনতে দেবে না, এসে পড়বে। কেননা বর্তমানে কাজের জায়গায় যে ধরনের পরিস্থিতি চলে, যে ধরনের প্রেশার, সেখানে একটা স্ট্রেস আসবেই। তো তোমাকে সেই জায়গায় তোমাকে ভাবতে হবে যে এই কাজটা কঠিন কিছু নয়। আমি যদি না পারি, আমি আরেকজনের কাছ থেকে শিখে নেব, হোক সে আমার থেকে ছোট। সেখানে যদি কারোর ইগো থাকে যে আমার জুনিয়র বা আমার সাবঅর্ডিনেট স্টাফ থেকে আমি কি করে শিখব, তাহলে ভুল করবেন। সবার কাছ থেকে শেখার আছে। সেখানে অভিজ্ঞতা, বয়স, কার অভিজ্ঞতা বেশি, কার অভিজ্ঞতা কম, কার বয়স বেশি, কার বয়স কম, কার ডেজিগনেশন বেশি, কার ডেজিগনেশন কম, সেগুলোর দিকে তাকালে চলবে না। আমার নিজেকে ভালো রাখতে গেলে আমার কোনো সাবঅর্ডিনেট স্টাফ থেকেও আমি শিখতে পারি, শেখাতে কোনো লজ্জা নেই, বিন্দুমাত্র লজ্জা নেই। আমি যদি টিচার হয়ে থাকি, আমার যদি এটা শিখতে হয়, তাহলে স্টুডেন্টদের কাছ থেকেও শিখতে পারি। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, কোনো টিচার যদি স্টুডেন্টের কাছে থেকে যদি কিছু শেখে, এতে যে স্টুডেন্টরা কী মজা পায়, কী আনন্দ পায়, সেটা বলে বোঝানোর নয়। সুতরাং আপনি যখনই স্টুডেন্টের কাছ থেকে কিছু শিখতে চাইবেন, ইনডাইরেক্টলি আপনি স্টুডেন্টটারও ডোপামিন সিক্রেশনে সাহায্য করবেন। ব্যালেন্স ডায়েট নেবেন। যখন যেই সিজন, সেই সিজনের যা যা শাকসবজি, সেই সিজনের যা যা ফলমূল রয়েছে, সেগুলো অবশ্যই নেবেন। আমি এমন অনেক বাড়িতে দেখি যে মাছ, মাংস, ডিম এগুলো ছাড়া খেতে চাইছে না। হ্যাঁ, সবজি কে কাটবো বইয়া, আমার আঙুল নষ্ট হয়ে যাব, আমার হাত নষ্ট হয়ে যাব। তো হাত আর আঙুলের যদি চিন্তা হয়, তাহলে আমি থার্ড পার্টি আমি করতে পারি, তাই না? আমি হায়ার করতে পারি। তো সুতরাং আমাকে শাক সবজি আমার খেতেই হবে, শুধুমাত্র মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য নয়, আমার শারীরিক স্বাস্থ্যের জন্যেও আমার কিন্তু ব্যালেন্স ডায়েট আমাকে নিতে হবে। কেননা তখন কিন্তু শরীরের ওপরে একটা ধকল যায়। এই ধকলটা থেকে রিকভারি করার জন্য এমনিতেই নারীদের হিমোগ্লোবিন কিন্তু পুরুষদের তুলনায় একটু কম থাকে।
তাই না? তো সুতরাং আমার হিমোগ্লোবিনটাকে আবার জায়গায় নেবার জন্যে আমাকে কিন্তু শাক সবজি স্যালাড আর প্রচুর পরিমাণে জল খেতে হবে। ফল মাংস ডিম তো খাবই, কিন্তু পাশে এগুলো আমাকে পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হবে এবং এগুলোও রাখতে হবে। লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করতে হবে। একটা সময় ছিল যখন থাকার ঘর এখানে, লিভিং রুম এখানে, কিচেন রুম হচ্ছে ওই দূরে, সুতরাং মা মাসিদের এই লিভিং রুম আর কিচেন রুমে ছুটোছুটি করতে হতো। এখন সব অ্যাটাচড, ইভেন আমাদের ওয়াশরুম পর্যন্ত অ্যাটাচড। তো আমাদের কিন্তু এখন লাইফস্টাইলে সেরকম পরিশ্রম আমাদের নেই। তো আমাদেরকে একটু পরিশ্রম করতে হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে, সেগুলো কিন্তু আমাকে অবশ্যই করতে হবে। যদি আমি এক্সারসাইজ না করি তাহলে কিন্তু আমার বডি ফিটনেস থাকবে না। এবার আমার বডি যদি ফিট না থাকে তাহলে অনেক ধরনের সমস্যায় কিন্তু আমাকে পড়তে হবে। বলে না, গর্তে পড়লে ব্যাঙও লাথি মারে, ঠিক সেরকম আমার বডি যদি ফিট না থাকে, যে কোনো ছোটোখাটো ভাইরাসে আমি কিন্তু একদম মানে কুপোকাত হয়ে যাব আর কি। তো আমাকে রেগুলার আমাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, আমাকে মেডিটেশন করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমাকে মেডিটেশন করতেই হবে, কেননা আমাদের মন যেহেতু দেখছই যে টিভির যা কন্ট্রোল টিপে 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 আমরা এই চ্যানেল সেই চ্যানেলে সারাক্ষণ ঘোরাঘুরি করি, মনেরও একটা রিমোট কন্ট্রোল আছে যেটা নাকি সারাক্ষণ এই চ্যানেল সেই চ্যানেলে ঘোরাঘুরি করে। তো সমস্ত চ্যানেল বাদ দিয়ে যে কোনো একটা চ্যানেলে আমার মনটা যাতে আমার স্থির থাকে, বা যে কোনো একটা বিষয়ে আমার মন যাতে একাগ্র চিত্তে আমি সেই বিষয়টা নিয়েই ভাবি, যে কোনো বিষয় হোক না। আমার এই রাস্তা দিয়ে অনবরত গাড়ি ঘোড়া যাচ্ছে, আমার কিন্তু গাড়ি ঘোড়ায় যে সবসময় আমার মন যাচ্ছে তা নয়, কেননা আমার এখন ফোকাসে রয়েছে এই ভিডিওটা, আমাকে এই ভিডিওটা কমপ্লিট করতে হবে। তো সুতরাং আমার ফোকাস অফ অ্যাটেনশান হচ্ছে এই ভিডিও করাটা। ঠিক সেরকম তোমাদেরও এই মেডিটেশনের মূল কাজটাই হচ্ছে মনটাকে চঞ্চল, মন হচ্ছে দ্রৌপদীর শাড়ির মতো অনন্ত, সুতরাং মনটাকে আমার এক জায়গায় স্থির করতে হবে এবং সেটার জন্য প্র্যাকটিসের দরকার, এবং একদিন দুদিনে হবে না। আমি বহুতবার এটা আমি আমার বিভিন্ন সাইকোলজিক্যাল ভিডিওগুলোতে বলে এসেছি। তো মনটাকে আমার স্থির করার জন্যে মেডিটেশন হচ্ছে একমাত্র ঔষধ। সর্বোপরি আমি আবারও বলছি, মহিলারা তোমরা অবশ্যই মাইন্ডফুলনেস প্র্যাকটিস করো ওই সময়টাতে, সব সময়ের জন্যই জরুরি। তো ওই সময়টাতে অবশ্যই মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবে, এবং ছেলেরাও তোমরাও মাইন্ডফুলনেসটা প্র্যাকটিস। পুরুষরা যদি দেখো বা বিবাহিত পুরুষরা দেখো তোমাদের ওয়াইফের পিরিয়ড, সেই সময়ে তাদেরকে একটু মানিয়ে চলতে হবে, কেননা তুমি যে জিনিসটা ইজিলি আজকে পেয়ে গেছো মেনস্ট্রুয়েশন সাইকেল চলাকালীন, পিরিয়ড চলাকালীন হয়তো ইজিলি সেই জিনিসটা পাবে না। ও যে তোমাকে সেখানে ডিসরেসপেক্ট করছে তা নয়, ও যে তোমাকে সেখানে ভালোবাসছে না তা নয়, ও বুঝতে পারছে না যে এই সময়ে তোমাকে এই জিনিসটা দেওয়া প্রয়োজন। তোমারও বুঝতে হবে যে এই সময়ে আমার স্ত্রীর কাছ থেকে এটা আমি আশা করব না, কেননা ও এখন শারীরিকভাবে ও এখন দুর্বল আছে, মানসিকভাবেও তার এখন স্থিরতার অভাব। সুতরাং এই সমঝোতাগুলো যদি আমরা ছোটোবেলা থেকেই আমাদের সন্তানদেরকে, ছোটোবেলা মানে যখন সন্তানরা ওই একটা বয়সে যখন আসবে এই সব কথাগুলো বলা যাবে, তখনই যদি আমরা সন্তানদেরকে ট্রেন করতে থাকি এই ব্যাপারগুলোতে, তাহলে দেখবে ছেলে এবং মেয়ে তখন কিন্তু তারা ইজিলি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে, এবং এই সময় যে যে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো হওয়ার কথা তারা সুন্দরভাবে সেটাকে ডিল করতে পারছে। মন যদি ভালো থাকে তখন শরীর যতই খারাপ থাকুক না কেন অতটা শরীর খারাপ মনে হয় না, মনে হয় যে এটা আমি কাটিয়ে উঠতে পারবো। কিন্তু মন যদি খারাপ থাকে ছোট্ট শরীর খারাপও প্রচণ্ড ভারী পড়ে যায়। তাহলে এইটুকুই ছিল আমার বলার। সলিউশনগুলো কেমন লাগলো বলবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।